বিপিন একটিও কথা না বলে উঠে দাঁড়ালো। নিতাইকে একটুও সান্ত্বনা দিল না, শটান বাড়ি থেকে বেরিয়ে গেল। সরলা ভয় পেয়ে ডাকল, ওগো, দুপুর রোদে বেরিও না। শুভেচ্ছা বন্ধুরা, এক রাস শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আর একটি সুখবর, এসে গেল আমাদের দ্বিতীয় চ্যানেল এক ব্যাগ কার্টুন। মজার গল্প, ভূতের গল্প, হাসির গল্প, শিক্ষণীয় গল্পের কার্টুন দেখতে আজই আসুন এক ব্যাগ কার্টুন চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আগামী দিনের পথ চলাকে অনুপ্রাণিত করবেন। এবার আসি আজকের গল্প প্রসঙ্গে। আজ পড়ব শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, ম্যাজিক। গল্প পাঠ করছি আমি অর্পিতা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। দিনাজপুরের বিপিন বিহারী দাস লোকটা ছিল ভয়ানক গোঁয়ার। অমন বিষম গোঁ নাকি সচরাচর দেখা যায় না, ঠিক বুলডগের মতো। ওই বিটকেল চেহারার জন্তুটা শোনা যায় কোনো কিছুতে একবার কামড় দিয়ে ধরলে মাথায় ডান্ডা মারলেও ছাড়তে চায় না। বিপিনের প্রকৃতিও ছিল কতকটা ওই রকমের। একটা কিছু করবে বলে ঠিক করলে তার মাথায় হাজার যুক্তিতর্কের ডান্ডা মারলেও সেটা সে না করে থামত না। কি মেজাজ বাব্বা! কোটকি লঙ্কার ঝাঁঝ কোথায় লাগে? একটা বেফাঁস কথা, যা লোকে হেসেই উড়িয়ে দেয়। তার পরম বন্ধুও যদি মুখ ফসকে হঠাৎ বলে ফেলত, তবে আর রক্ষা থাকত না। বিপিনের চোখ লাল হয়ে উঠত, মোটা মোটা হাতের মোটা মোটা শিরাগুলি ফুলে উঠত, দাঁত খিঁচিয়ে এসে বলতো, কি বললি শালা? তার সেই চেহারা দেখে বন্ধু ত্রস্ত হয়ে উঠত এবং অনেক মিষ্টি কথা খরচ করে ঘাট মেনে তাকে শান্ত করত। আবার তার ওই মিষ্টি শালা গাল খেয়ে যে মেজাজ গরম করে উল্টো দিকে চলতে চাইত, তার ভাগ্যে সেদিন জুটত কিল, চর, ঘুষি এবং অশ্রাব্য গালাগাল। রাগ হলে বিপিন একেবারে অন্ধ হয়ে যেত। কিল চরের মাত্রা তো ঠিক থাকতই না, অধিকন্তু মরিয়া হয়ে সে এমনি সবেগে হাত পা চালনা করতে আরম্ভ করত যে হতভাগ্য বন্ধুটিকে অচিরেই ধরাশয্যা গ্রহণ করতে হতো। দু চারটে ঘুষি যে ফেরত দেবে তার সুযোগও সে পেত না। তার ওই রকম মেজাজের জন্য লোকে তার সঙ্গে অতি সাবধানে ব্যবহার করত, ওজন করে কথা কইত। আর দিনাজপুরের শতকরা কজন লোক যে মনে মনে তার মুণ্ডুপাত করত সে হিসেব আমার জানা নেই। অমন লোকের বন্ধুর বালাই থাকে না। শত্রু সংখ্যা অবশ্য বন্ধুর সংখ্যা যে পরিমাণে কমে সেই পরিমাণেই বেড়ে চলে, কিন্তু তাতে যে ওসব লোক ভ্রুক্ষেপও করে না সেটাও স্বতঃসিদ্ধ। যাই হোক, বিপিনের বন্ধু ভাগ্যে একেবারে শূন্য বসাতে বিধাতার বোধহয় করুণা হয়েছিল। তাই নাই নাই করেও তার একটি পরম বন্ধু ছিল, সনাতন হাজরা। ছেলেবেলা থেকেই বিপিন সনাতনকে একটু পেয়ার করত, অর্থাৎ পাড়ার লোকের গাছের ফল বেমালুম আত্মসাৎ করা, শহরের বাইরে বনে জঙ্গলে ঘোরা, ঘন্টার পর ঘন্টা সাঁতার দেওয়া, এই সমস্ত বড় বড় ব্যাপারে সনাতন ছিল তার সাথী। আর নিজে কারণে অকারণে চট্টা চাপড়টা লাগালেও পাড়ার কোনো ছেলে যদি তার উপর কোনো অত্যাচার করত, সেই ছেলেটিকে বিপিন আচ্ছা শিক্ষা দিয়ে দিত।
একটা মুদিখানার দোকান বাপের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তারই আয়ে বিপিনের স্বচ্ছন্দে দিন কেটে যেত। সংসার ছোট, স্ত্রী সরলা, দুঃসম্পর্কিয়া এক মামি আর মামির বছর 9 একটি ছেলে। বিপিনের ছেলে পিলে নেই এবং সেজন্যে তার এতটুকু মাথা ব্যথাও নেই। স্বচ্ছন্দ স্বাধীন রোজগার, মাথার উপরে গুরুজনও নেই। পৃথিবীতে কারুর তোয়াক্কাই সে রাখত না। ছেলেপিলের জন্য বিপিনের মাথা ব্যথা ছিল না, কিন্তু তার মামিটির ছিল। বংশরক্ষার অজুহাতে তাই একবার তিনি বিপিনের ঘাড়ে তার এক ভাই ঝিকে চাপাবার চেষ্টা করেছিলেন। কিন্তু বিপিনের কাছে কথাটা পারতেই সে একেবারে অগ্নিশর্মা বললে, কি 2টো বিয়ে? কোন সালা 2টো বিয়ে করে? হ্যাঁ, বাড়িতে কাকচিল বসবে না, ওসব কুপরামর্শ দিও না বলছি, ভালো হবে না। ছেলে ধুয়ে জল খাবে নয়, যত সব। মামি চুপ। বিপিনের চিৎকারে ব্যাপারটা বুঝতে সরলার দেরি হল না। স্বামীর মতের পরিচয়ে খুশি হলেও যার খাবে তারই সর্বনাশের চেষ্টায় মামিকে রত দেখে তার পিত্তিশুদ্ধ জ্বলে গেল। বিপিন দোকানে যেতেই সে মামিকে নিয়ে পড়ল। তার চিৎকারে আশেপাশের বাড়ির মেয়েরা ছুটে এলো মজা দেখতে। সরলার সেদিকে খেয়াল নেই। তিরিং বিরিং করে নাচছে আর মামিমার 14 পুরুষের পিণ্ডি চটকাচ্ছে। বুকে কাপড় নেই, কোমরের কাপড়ও প্রায় খোলো খোলো। কেবল বাঁ হাত দিয়ে চেপে আছে বলেই একেবারে খসে যায়নি। পাড়ার 2-4টে বখাটে ছোঁড়া ব্যাপার দেখতে উঁকি মেরে সেইখানেই দাঁড়িয়ে গেছে। 2 চোখ দিয়ে সরলার অসংবৃত যৌবনকে যেন গিলে খাচ্ছে। মামিও কম যান না, তিনিও গলা ছুটিয়েছেন। সরলার সরু গলা কলের বাঁশির মতো বিটকেল আওয়াজ দিচ্ছে। মামিমার গলা যেন ভাঙা কাঁসি। সেদিন বিপিন বাড়ি ফিরতেই মামিমা তার কাছে আছড়ে পড়লেন। দুপুর রোদে বিপিনের মেজাজ ছিল চড়া। বললে, চপড়াও, বেশ করেছে। ঘরে ঢুকে সরলাকে ঠাস করে এক চর। চমৎকার বিচার। তাই এরকম ব্যাপার প্রায়ই ঘটে। বিপিনের মেজাজ আর সরলা ও মামিমার কোঁদল এসব নিয়েও সম্পূর্ণ না হোক কতকটা শান্তির সঙ্গেই দিন কাটছিল। এমনি সময় একটা ব্যাপার ঘটে সব ওলট পালট করে দিল। দুপুরবেলা দোকান বন্ধ করে বাড়ির কাছে আসতেই বিপিনের কানে গেল মামিমার চিৎকার। তার মনটা খিঁচড়ে গেল। প্রত্যেক দিন এই যে খিটিমিটি, এর কি আর কামাই নেই? আজ একটা হেস্তনেস্ত করবে ভেবে নিতান্ত বিরক্ত হয়ে বাড়ি ঢুকতেই তার নজরে পড়ল ছাওয়ায় সরলার কোলের ওপর মামিমার ছেলে নিতাই উপুর হয়ে পড়ে হাপুস নয়নে কাঁদছে। সরলা তার পিঠে নারকেল তেল মাখিয়ে দিচ্ছে। মামিমা সমস্ত উঠানটি যেন নেচে বেড়াচ্ছেন, আর স্বভাবসিদ্ধ চড়া গলা শেষ পর্দায় চড়িয়ে কোনো অদৃশ্য শত্রুর উদ্দেশ্যে অশ্রাব্য গালি বর্ষণ করে চলেছেন। বিপিন বুঝল আজকের ব্যাপার সরলা ও মামিমার প্রাত্যহিক কলহ নয়, অন্য কিছু। বিপিনকে দেখেই মামিমা কণ্ঠস্বর আরেকটু চড়িয়ে চেঁচিয়ে উঠলেন, দেখ বিপনি, দেখ টাকার গুমরে যে জমের অরুচি নচ্ছার হারামজাদারা ধরাকে সরা দেখে, তাদের আসপদ্দাটা একবার দেখ। মরবে মরবে, তে রাত্রি পোয়াবে না। ছেলে বুড়ো সব জমের বাড়ি যাবে। বুড়ো মিনসে কি বলে দুধের ছেলেকে অমন মারটা মারলে গো? হ্যাঁ, পোকা পড়ুক, যে হাত দিয়ে মেরেছে সেই হাতে। শেয়াল কুকুরে খাক, নচ্ছার বজ্জাত। মামিমার গালাগালির বর্ষণ ভেদ করে আসল কথার কোনো সন্ধান পাওয়া যাবে না জেনে বিপিন দাওয়ায় উঠে সরলার কাছে গিয়ে দাঁড়ালো। নিতাইয়ের পিঠের দিকে চাইতেই সে চমকে উঠল। সমস্ত পিঠটায় লাল দাগ হয়ে ফুলে উঠেছে, জায়গায় জায়গায় কেটেও গিয়েছে। দাগগুলির দিকে চেয়ে বিপিনের মুখের প্রত্যেকটি রেখা
কঠিন হয়ে উঠল। রাগে চোখ দুটো জ্বলে উঠল। কঠিন স্বরে সোজাসুজি প্রশ্ন করলে, কে মেরেছে? সরলা বললে, রায় মশাই। রায় মশাই কেন মারলেন? এর জবাবে সরলা যা বললে তার মর্ম এই, বিপিনের বাড়ির কাছেই রায় দিবাকর চট্টোপাধ্যায়ের বাড়ি। তার বাড়ির পিছন দিকের বাগানে পেয়ারা গাছে উঠে নিতাই পেয়ারা পাড়ছিল। মালি দেখতে পেয়ে তাড়া করে আসে। নিতাই তাড়াতাড়ি নেমে এসে মালিকে একটা ঢিল ছুঁড়ে মেরে পালাতে থাকে। ঢিলটা মালির কপালে লেগে কপাল ফেটে যায়। প্রাচীর ডিঙোবার সময় মালি ছুটে এসে নিতাইকে পাকড়াও করে ফেলে। রায় মশাই সে সময় কি কাজে বাগানে এসেছিলেন। পেয়ারা চুরি আর মালিকে মারা অপরাধের শাস্তি স্বরূপ একটা বাখারি দিয়ে পিঠের চামড়া তুলে নেবার চেষ্টায় তিনি নিতাইয়ের পিঠের এই অবস্থা করেছেন। বিপিন একটিও কথা না বলে উঠে দাঁড়ালো। নিতাইকে একটুও সান্ত্বনা দিল না, শটান বাড়ি থেকে বেরিয়ে গেল। সরলা ভয় পেয়ে ডাকল, ওগো, দুপুর রোদে বেরিও না। সে কথা বিপিনের কানেও গেল না। রায়মশাই আহার আনতে বাইরের ঘরে তাকিয়ায় ঠেসান দিয়ে গড়গড়া টানতে টানতে এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। হন হন করে সেখানে ঢুকে ভূমিকা মাত্র না করে বিপিন প্রশ্ন করল, আপনি আমার ভাইকে মেরেছেন? একটা দোকানদারের কথা বলবার ভঙ্গি দেখে রায়মশাইয়ের পিত্তি জ্বলে গেল। বললেন, পেয়ারা চুরি করতে এসেছিল সে ছোঁড়া তোমার ভাই নাকি? হ্যাঁ, মেরেছি। নিশ্চিন্ত কর্তৃত্বের সুর। বিপিনের মাথায় তখন রাগের আগুন জ্বলছে। তার আর সহ্য হল না, ভেঙচিয়ে উঠল, মেরেছি? কিন্তু কোন অধিকারে মেরেছেন একবার শুনতে পাবো কি মশাই? রায় মশাই গর্জন করে উঠলেন, নিকালো হিয়া সে সালা, বাড়ি বয়ে এসে চোপা। দারোয়ান! ধুত্তেরি, দারোয়ানের নিকুচি করেছে। ছেলে মানুষ পেয়ে পিঠের চামড়া তুলেছ, তুমি ভদ্রলোক? কসাই, দাঁড়াও দেখাচ্ছি পিঠের চামড়া তুললে কেমন আরামটা লাগে। দাঁত কামড়ে এই কথা বলে বিপিন রায়মশাইয়ের হাত থেকে গড়গড়ার নলটা এক টানে কেড়ে নিল। গড়গড়াটা উল্টে কতক আগুন পড়ল ফরাসে, কতক পড়ল রায়মশাইয়ের কোলে। বিপিন নলটা দিয়ে সপাং সপাং করে মেরে রায়মশাইয়ের অনাবৃত পৃষ্ঠে সরু সরু কাটা শুরু করল। রায়মশাইয়ের বিকট আর্তনাদ আর তার বন্ধুর চিৎকারে চাকর দারোয়ান ছুটে এলো। অনেকগুলি আঘাত করে বিপিনের রাগটা ইতিমধ্যে নরম হয়ে পড়েছিল। অনেক লোক দেখে সে চট করে দরজার কাছে সরে গেল। দারোয়ান রামদিন ছুটে এসে তার হাত ধরতেই সে তাকে প্রবল এক ঝটকা মেরে মুখ থুবড়ে ফেলেই গটগট করে বেরিয়ে গেল। চোখের উপর ভোজপুরীর অবস্থা দেখে কারুর সাহস হল না তাকে বাধা দেয়। কিন্তু গায়ের জোরের চাইতে যে টাকার জোর অনেক বেশি, সেই কথাটা প্রমাণ হতে দেরি হল না। ঘণ্টা কয়েক পরেই পুলিশ এসে হাতকড়া লাগিয়ে বিপিনকে থানায় নিয়ে গেল। অভিযোগ, রায়মশাইয়ের গৃহে চুরির উদ্দেশ্যে প্রবেশ এবং দারোয়ানকে মারপিট করার। রায়মশাইয়ের নিজের মারটা স্বীকার করতে বোধহয় তার লজ্জা হল। বিপিন চুরির কথা অস্বীকার করল। রায়মশাইয়ের পিঠে সে যে গড়গড়ার নল ভেঙেছে সে কথাটা সগর্বে স্বীকার করল। তার বলবার ভঙ্গিতে আদালত শুদ্ধ লোক হেসেই অস্থির। সাক্ষী ছিল অনেক। চুরির উদ্দেশ্য এবং দারোয়ানকে প্রহার করা প্রমাণ হয়ে গেল। বিপিন নাকি বাইরের ঘর থেকে রায়মশাইয়ের সোনার ঘড়ি, চেন চুরি করে পালাচ্ছিল। চাক্ষুষ সাক্ষী আছে। বিচারক রায় দিলেন 2 মাস জেল, 100 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস। রায় শুনে বিপিন জ্বলন্ত দৃষ্টিতে একবার রায়মশাইয়ের দিকে তাকালো। রায়মশাই পিঠের জ্বালা ভুলতে পারেননি। সে দৃষ্টিতে কেঁপে উঠলেন।
সনাতন বিপিনকে বাঁচাবার অনেক চেষ্টা করেছিল, কিছুই হলো না দেখে সে ম্লান মুখে জেলে গিয়ে বিপিনের সঙ্গে দেখা করল। গিয়ে দেখল বাঘকে খাঁচায় পুরলে যেমন করে বিপিন তেমনিভাবে জেলে একবার এধার একবার ওধার করে বেড়াচ্ছে আর বিড়বিড় করে বকছে। বিপিনের সঙ্গে পরামর্শ করে সনাতন ঠিক করল মামিমা তার এক দূরসম্পর্কীয় দাদার কাছে চলে যাবেন। সরলার বাপের বাড়ির বালাই নেই, সে এই 2 মাস সনাতনের বাড়িতে থাকবে। দোকানের কথা উঠতে বিপিন সেটা বিক্রি করে দিতে বলল। সনাতন আপত্তি করল, দোকান বিক্রি করলে জেল থেকে বেরিয়ে এলে তার চলবে কি করে? একটা কিছু তো করা চাই। বিপিন বললে, দোকানদারি আর করছি না ভাই, অন্য উপায় দেখব যাতে টাকা হয়। পৃথিবীতে গায়ের জোরটা কিছু নয়, টাকা যার নেই তাকে টাকাওয়ালা রাস্তার কুকুরও কামড়ে দিয়ে যেতে পারে বলে একটা তীক্ষ্ণ হাসি হাসল। অনেক কথা কাটাকাটির পর অগত্যা সনাতন সম্মত হল। 2 মাস পরে জেল থেকে বেরিয়ে এসে বিপিন সনাতনের বাড়িতে উঠল। এসেই সনাতনের কাছ থেকে দোকান বিক্রির টাকাটা চেয়ে নিল। পরদিন সকালে আর তাকে দেখতে পাওয়া গেল না। ছোট্ট একটা চিঠি পাওয়া গেল সরলার আঁচলে বাঁধা। বিপিন তাতে লিখেছে, পৃথিবীতে সনাতনী তার একমাত্র বন্ধু, সরলাকে তার কাছেই সে রেখে গেল, জানে সরলাকে সে সুখেই রাখবে। শুধু এইটুকু। 3 বছর কেটে গেল, বিপিনের সংবাদ নেই। হঠাৎ একদিন সশরীরে বিপিন এসে হাজির, সঙ্গে প্রকাণ্ড একটা তাঁবু, লোহালক্কর, খুঁটি, দড়ি, বেঞ্চি, চেয়ার, কাঠের পাটাতন, গোটা 5-6 বড় বড় খাঁচা, 2টো বাঘের, একটা ভালুকের, বাকি 2টো বানরের, গোটা 4-5 ঘোড়া আর লোকজন। একটা ফোর্ট কারও সেই সঙ্গে দেখা গেল। কদিন ধরেই শহরে হ্যান্ডবিল বিলি হচ্ছিল, আসিতেছে আসিতেছে আসিতেছে, ডায়না সার্কাস তাহার বিপুল আয়োজন লইয়া দিনাজপুরবাসীদের চমক দিবার জন্য শীঘ্রই আসিতেছে, প্রতীক্ষায় থাকুন ইত্যাদি। সকলে বুঝল এই সেই ডায়না সার্কাস। বিপিনকে সার্কাসের দলের সঙ্গে দেখে সবাই অবাক হয়ে গেল। তারপর ছ্যাকরা ঘোড়ার গাড়িতে ভেঁপো ভেঁপো কর্নেট বাজিয়ে শহরময় লাল নীল বিজ্ঞাপন বিলি হলে যখন তাতে প্রোপ্রাইটারের নামের জায়গায় বিপিন বিহারী দাস নামটা দেখা গেল, তখন সকলের আর বিস্ময়ের সীমা রইল না। লোকটা বলে কি, হ্যাঁ, একটা সার্কাস দলের কর্তা, একটা দোকানদার, তাই জেল ফেরতা কয়েদি, সেই কিনা! সকলের বুক হিংসায় চরচর করে উঠল। শহরের এক প্রান্তে মস্ত মাঠে তাঁবু খাটানো শুরু হতেই সেখানে লোক জমে গেল। মাপজোক চলছে, খটাখট করে খোঁটা পোতা হচ্ছে। লোকে অবাক হয়ে তাই দেখতে লাগলো। বাঘের খাঁচার কাছে ছেলে বুড়োর ভিড় লেগেই রইল। মাঝে মাঝে হুমকি মেরেও সার্কাসের লোক সেখান থেকে তাদের সরাতে পারল না। সঙ্গে লোকের ওপর ভার দিয়ে বিপিন ফোর্ড হাঁকিয়ে চলল সনাতনের বাড়ির দিকে। রাস্তায় অনেক চেনা লোক তাকে ফোর্ড হাঁকাতে দেখে হাঁ করে চেয়ে রইল। ভোঁ ভোঁ করে রাস্তার ধুলো উড়িয়ে বিপিনের মোটর গিয়ে থামল সনাতনের দরজায়। 5 বৎসর অজ্ঞাতবাসের পর সে ফিরে এসেছে। সনাতনের বাড়িতে কিরকম একটা কোলাহল পড়ে গেল তার আর বর্ণনা করবার প্রয়োজন নেই, সেটা সহজেই অনুমেয়। বর্মা গিয়ে বিপিন কি করে একটা সার্কাসের দলে ঢুকল, সেই দল ছেড়ে দিয়ে দোকানের টাকায় কেমন করে নিজের একটা ছোট্ট দল খুলল এবং ধীরে ধীরে প্রাণপাত পরিশ্রমে
সেই দলের উন্নতি করল, এসব খুঁটিয়ে খুঁটিয়ে শুনে সনাতনের এবং সমাগত পাড়ার 10 জনের স্বাদ আর মেটে না। সবাই বললে, হ্যাঁ, বাহাদুর বটে। সেদিন খাওয়া দাওয়া হতে রাত 2টো বেজে গেল। মহা সমারোহে খেলা আরম্ভ হল। শহর আর আশেপাশের 20খানা গ্রামে সাড়া পড়ে গেল। এমন খেলা কেউ কখনো দেখেনি। ঝকঝকে পোশাক পরা, পাউডার মাখা ফিরিঙ্গি মেমের চলন্ত ঘোড়ার উপর ডিগবাজি খাওয়া, জাপানি ছাতি ধরে তারের ওপর হাঁটা দেখে সবাই অবাক হয়ে গেল। অদ্ভুত পোশাক পরা, চিত্র বিচিত্র মুখ, ভাঁড়দের অপূর্ব ভাঁড়ামি দেখে প্রবল হাস্যধ্বনিতে তাঁবু কেঁপে উঠল। রিংয়ের খেলা, বারের খেলা, বাইসাইকেলের খেলা, শিক্ষিত জন্তুর খেলা সকলকে মোহিত করে দিল। যাঁরা কলকাতার বড় বড় সার্কাস দেখেছেন তাঁরা অবশ্য একটু অবহেলার হাসি হাসলেন, কিন্তু তাঁদেরও একথা স্বীকার করতে হলো, মফস্বলে এরকম বড় একটা দেখা যায় না। বিপিনের খেলারও খুব প্রশংসা হলো। সে যখন বুক ফুলিয়ে বাঘের খাঁচায় ঢুকে মাথাটা বাঘের প্রকাণ্ড হাড়ের ভিতর ঢুকিয়ে দিত, তখন সকলের দেহ রোমাঞ্চিত হয়ে উঠত। তারপর তার মোটর থামানো, ফোর্ড গাড়িখানা তার গায়ের জোরের কাছে পরাস্ত হয়ে যখন নিষ্ফল আক্রোশে গর্জন করতে থাকত, তখন করতালির শব্দে চারিদিক ভরে যেত। স্থানীয় ম্যাজিস্ট্রেটের শেফরলেট খান আটকে যেদিন সে 100 টাকা পুরস্কার পেল, সেদিন তো একটা স্মরণীয় দিন। সার্কাসের আর একটা মস্ত আকর্ষণের বস্তু হল বিপিনের ম্যাজিক। বছরে লোকটা কত গুণই না সঞ্চয় করেছে। 3-4 বছর প্রাণপাত পরিশ্রম করে সে ম্যাজিক শিখেছে। সেই ম্যাজিক যখন সে দেখাতে লাগল, তখন ভেবে সকলের আশ্চর্য বোধ হল যে এই লোকটাই একদিন দাঁড়িপাল্লা ধরে চাল ডাল ওজন করত। নানা রকম তাসের খেলা, ছড়ির ভেতরে আংটি ঢোকানো, হাত ঘড়ি হামানদিস্তায় কুটে আবার বের করে দেওয়া, নোট পুড়িয়ে নূতন করা ইত্যাদি ছোটখাটো ম্যাজিক যা সব ম্যাজিকওয়ালাই দেখাতে পারত, সেসব তো সে দেখাতই। তাছাড়াও এমন কতগুলি খেলা দেখাতো যাতে লোকে না ভেবে পারত না যে এসব ভৌতিক কাণ্ড। সকলের সামনে বড় একটা সিন্দুকে সে ঘোড়ায় চড়া সেই ফিরিঙ্গি মেয়েটাকে তালা দিয়ে বন্ধ করে দিত। সিন্দুক খুললেই দেখা যেত মেয়েটি উড়ে গেছে। মেয়েটি যখন আবার সাইকেলে চেপে হঠাৎ আসরে এসে হাজির হতো, তখন বিস্ময়ের মৃদু গুঞ্জন ধ্বনিতে তাঁবুটা বিরাট মধুচক্র বলে মনে হতো। এইরকম আরো কত খেলা সে দেখাতো। সবচেয়ে সেরা ম্যাজিক দেখাতো বিপিন সকলের শেষে। এই খেলাটি শেষ হবার সঙ্গে সঙ্গে সেদিনকার মতো খেলা শেষ হতো। লোকে বিস্ময়টুকু হজম করতে করতে বাড়ি ফিরত। খেলাটা হচ্ছে একখানা বড় ছোরা একজনের বুকে আমূল বসিয়ে দেওয়া। আশ্চর্য খেলা, রোমাঞ্চকর। সকলের চোখের ওপর চকচকে ছোরাখানা আমূল ঢুকে যেত বিপিনের সহকারীর বুকে। ফিনকি দিয়ে রক্ত ছুটত, আর্তনাদ করে লোকটি লুটিয়ে পড়ত। সকলে নিঃশ্বাস বন্ধ করে দেখত। বিপিন লোকটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিত। তারপর লম্বা লেকচার ঝেড়ে ম্যাজিক ওয়ান্ডখানা দিয়ে লোকটির মৃতদেহ স্পর্শ করত। কাপড়খানা তুলে নিতেই লোকটি উঠে বসত, গভীর নিদ্রা থেকে জেগে ওঠার মতো স্বপ্ন আচ্ছন্ন দৃষ্টি নিয়ে। প্রতিদিন অসংখ্য দর্শক হতে লাগল। টিকিট ঘরের টাকার ঝমঝমানিতে বিপিনের কান জুড়িয়ে গেল। বন্ধুর সৌভাগ্যে সনাতন ভারী খুশি। বিকেল হতেই
সে সার্কাসে হাজির হয়। চারিদিকে ঘুরে বেড়ায়, দলের লোকেদের সঙ্গে আলাপ করে, এটা ঘাঁটে ওটা ঘাঁটে। বিপিনের অন্তরঙ্গ বন্ধু বলে দলের লোকেরাও তাকে খাতির করে চলে। সেদিন বিপিনের বাঘের খেলা ভারী জমেছিল। খেলা দেখিয়ে সাজঘরে আসতেই সনাতন তাকে প্রশংসার বাণে ডুবিয়ে দিল। ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত হতে হতে বিপিন হঠাৎ হেসে বলল, চল আজ তোর বুকে ছোড়া মারব। সনাতন বলল, কিরকম? বিপিন হাসতে হাসতেই বলল, সেই ছোড়ার খেলাটা। তোর বউ এসেছে আজ, ভারী মজা হবে। সনাতন আঁতকে উঠে বললে, ও বাবা, ছোড়া টোড়া খেতে পারবো না ভাই। শেষকালে যদি বাঁচাতে না পারিস তাহলেই চিত্তির। বিপিন বলল, বাঁচাতে পারবো না কি রে, রোজ বাঁচাচ্ছি। সনাতন বলল, আরে ওসব ভুতুরে কাণ্ডে কি বিশ্বাস আছে কিছু? কোথা দিয়ে কি হবে, শেষকালে অপঘাতে মরে ভূত হয়ে থাকি আর কি, মজাতে কাজ নেই বাবা। বিপিন হো হো করে হেসে উঠল, বললে, ধুর বোকা, বাঁচাতে না পারলে যে আমাকেও ফাঁসি যেতে হবে। সনাতন বলল, তাতে তো আর আমার প্রাণটা ফিরবে না। বিপিন হাসি থামিয়ে বললে, আচ্ছা ভীতু তো তুই। আরে সত্যি কি আর ছোড়া বসাই, না ছোড়া বসিয়ে কাউকে বাঁচানো যায়? ওই অত বড় ছোড়াখানা বুকে ঢুকলে ব্রহ্মার বাবা বিষ্ণু এসেও বাঁচাতে পারবে না। আমি তো ছাড়, ওসব হলো হাতের কায়দা, বুঝলি? সনাতন বললে, কাজ নেই ভাই, হাত ফসকে। ধেত মুখ্যু, ওসব কাজ কি ধারালো ছোড়া নিয়ে করি যে হাত ফসকে লেগে যাবে? আমার ভয় নেই। পরীক্ষা করবার জন্য যেটা লোকের হাতে দিই সেটা অবশ্য ভীষণ ধারালো, কিন্তু সেটা কি আর হাতে থাকে? সকলের দেখা হয়ে গেলে ছোড়াখানা হাতে নিয়ে বক্তৃতা শুরু করি, আর হাতের কৌশলে সেই ছোড়া চালান করে দিই জামার ভাঁজে। জামার ভাঁজ থেকে বেরিয়ে আসে একটা চকচকে কিন্তু ভোঁতা ছোড়া। অবশ্য লোকে বুঝতে পারে না, নইলে আর ম্যাজিক কি। সেই ছোড়াখানাও আবার ভারী মজার। সনাতন কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কিরকম? কিরকম শুনবি? বিপিন বলতে লাগলো, ফাঁস করিস না কিন্তু। ছোড়াটা 4-5টা অংশে ভাগ করা, এক একটা অংশ আর একটার মধ্যে ঢুকে যায়, ডগার দিক থেকে গোড়ার দিকে। দূরবীন দেখেছিস? দূরবীন, সেই যে গনসা কিনেছিল একটা, আরে সেই রকম কতকটা। টানলে বড় হয়, আবার ঠেললে ছোট হয়। ওই ছোড়াখানাই বুকে বসাই, অর্থাৎ বুকে বসাতে গেলেই ছোড়াটা নিজের মধ্যেই ঢুকে যায়। লোকে তো আর দূর থেকে সেটা বুঝতে পারে না, মনে করে আগের ছোড়াখানাই বুকে বুঝি বসে গেল। শুনে সনাতন লাফিয়ে উঠল, হ্যাঁ, এই তোমার ভুতুরে ম্যাজিক? আচ্ছা রকমটা? সে তো সহজ। যখন ডান হাত তুলে ছোড়া বসাতে যাই তখন সকলের চোখ থাকে সেই দিকে। সেই অবসরে বাঁ হাতে আমি পকেট থেকে লাল কালি বোঝাই একটা রবারের থলি তুলে নিই। তারপর এই বুঝতে পারছিস তো? সনাতন ছোড়া খেতে রাজি হল। অত লোকের চোখের ওপর বিপিনের ম্যাজিকের সহকারী হবার প্রলোভনটুকু দুর্দমনীয়। কি করতে হবে বিপিন বলে দিল, মোটেই কঠিন নয়। বিপিনের ছোড়া বুকে ঠেকলেই একটা আর্তনাদ করে ঢলে পড়ে সে কতক্ষণ ছটফট করে মরার মতো হয়ে যাবে। বিপিন তাকে চাদর দিয়ে ঢেকে দেবে। চাদর তুললেই সে আবার উঠে বসবে, ব্যাস। বিপিন সনাতনকে বারবার বলল আর্তনাদ করতে যেন ভুলে না যায়, ভুললেই সব মাটি। সনাতন বললে, ভয় নেই, এমন আর্তনাদ করব যে তাঁবু শুদ্ধ লোক চমকে উঠবে। রোজ যে ছোড়া খায় তার বদলে সেদিন সনাতনকে দেখে
সবাই অবাক হয়ে গেল। পর্দার আড়ালে সনাতনের স্ত্রী কেঁপে উঠল। উৎকণ্ঠায় তার সমস্ত মন পূর্ণ হয়ে গেল। যত গোয়ার তুমি, এসব ভুতুড়ে কাণ্ডে কখন কি হয় কি বলা যায়। ভয়ে কাঠ হয়ে এসে বসে রইল। বিপিনের বক্তৃতার একটা কথাও তার কানে ঢুকল না। লম্বা বক্তৃতা দিয়ে বিপিন চকচকে ছোরাখানা একজন ভদ্র দর্শকের হাতে দিল। তিনি এবং আরো কয়েকজন ছোড়ার ধার পরীক্ষা করে সেখানা বিপিনকে ফেরত দিলেন। ছোড়াখানা হাতে করে বিপিন আবার তার বক্তৃতা শুরু করল। ভেতরের খবর জেনেও আলোতে এক তাঁবু লোকের দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে বিপিনের গুরুগম্ভীর বক্তৃতা শুনে সনাতনের মনটা দমে গেল। একবার ভাবল, কাজ নেই বাবা, পালাই। কিন্তু তখন ভয় পেয়ে পালিয়ে গেলে একটা হাস্যকর ব্যাপারের সৃষ্টি হবে। সেটা অনুভব করে সে অতি কষ্টে নিজেকে সংযত করে রাখল। সমস্ত মন কিন্তু নিরন্তর চিৎকার করতে লাগল, পালাও পালাও, এখনো পালাও। একটা অহেতুক ভয়ে তার বুক গুড়গুড় করে উঠল, মুখ শুকিয়ে গেল। বিপিন যখন তাকে বাঁ হাতে বেষ্টন করে ডান হাতে চকচকে ছোড়াখানা উদ্যত করে ধরল, তখন সে রীতিমতো ভরকে গিয়ে ভীতকণ্ঠে জিজ্ঞাসা করল, ছোড়াটা বদলানো হয়েছে তো? বিপিন চাপা গলায় বলল, হ্যাঁ, চুপ, চেঁচাতে ভুলিস না। বিপিনের হাত নামল। সনাতনের স্ত্রী পর্দার আড়ালে একটা অস্ফুট শব্দ করে চোখ বুজল। আর্তনাদ করে সনাতন লুটিয়ে পড়ল। ফেনকি দিয়ে রক্ত ছুটল। একটু ছটফট করেই সে স্থির হয়ে গেল। বিপিন তাকে একটা চাদর দিয়ে ঢেকে আবার লেকচার শুরু করল। লেকচার শেষ হলে বাঁচিয়ে দেবার সময় দেখা গেল, যার জোরে বিপিন মৃতদেহে প্রাণ সঞ্চার করে তার সেই ম্যাজিক ওয়ান্ডখানা আনা হয়নি। বিপিন দর্শকদের দিকে চেয়ে বললে, আমার ভুলের জন্য মাঝে বাধা পড়ল বলে আমি অত্যন্ত দুঃখিত। যার ভেতরে আমার সমস্ত শক্তি নিহিত, সেই ম্যাজিক ওয়ান্ডখানা আমি ভুল করে ড্রেসিং রুমে ফেলে এসেছি। 1 মিনিটের জন্য আমাকে বাধ্য হয়ে আসর ছেড়ে যেতে হচ্ছে। সেজন্য আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আমার লোক দিয়েও আনিয়ে নিতে পারতাম, কিন্তু ওই জিনিসটা মন্ত্রপুত। আমি ছাড়া আর কেউ স্পর্শ করলেই মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। তাই আমায় নিজেকেই যেতে হলো। আপনারা 1 মিনিট দয়া করে ধৈর্য ধরে থাকুন। বিপিন সাজঘরের দিকে চলে গেল। যারা চালাক তারা ভাবলে, ধরেছি, ভুল না হাতি, ইচ্ছা করে ফেলে এসেছে, এটা হলো ম্যাজিকের চাল। নিজের নিজের বুদ্ধিতে তারা খুশি হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, 10-10টা মিনিট কেটে গেলেও ফিরবার লক্ষণ দেখা গেল না। বিপিনের ম্যানেজার এরই মধ্যে 3-4 বার সাজঘরের দিকে দেখে এসেছে। সাজঘরের এক কোণে কাপড়ের ছোট্ট একটা কামরা তৈরি হয়েছিল, বিপিনের স্পেশাল সাজঘর হবে বলে। ওই ঘরে বিপিনের ম্যাজিকের উপকরণ থাকত, তাই বিনা অনুমতিতে সেখানে ম্যানেজারেরও প্রবেশ নিষেধ ছিল। সেজন্য সাজঘরে ঢুকেও বিপিনকে না দেখে সে ভেবেছিল কোনো কারণে বিপিন নিজের ছোট ঘরে দেরি করছে। 15 মিনিট কেটে গেল। দর্শকের দল অস্থির হয়ে উঠল। চিৎকার আর গণ্ডগোল উত্তরোত্তর বেড়েই চলল। একটা বিশ্রী সন্দেহ সকলের মনে উঁকি মারতে লাগল। ম্যানেজার আর থাকতে না পেরে বিপিনের ছোট্ট ঘরের সম্মুখে গিয়ে ডাকল, বিপিনবাবু, বিপিনবাবু। সাড়া নেই। ম্যানেজার পর্দা সরিয়ে উঁকি মারল। ঘর খালি। তবে ম্যানেজার মাথায় হাত দিয়ে বসে পড়ল।
তার কানে এসে ঘা দিতে লাগলো। 300-400 লোকের উত্তেজিত কোলাহল, আর কল্পনায় ফুটে উঠল তাদের ক্রুদ্ধ মূর্তি আর বিকট হুমকি। আধ ঘন্টা কেটে গেল। পুলিশ ইন্সপেক্টর হরিমোহন বাবু স্থানীয় সরকারি ডাক্তারের সঙ্গে ফ্রি পাস পেয়ে সার্কাস দেখতে এসেছিলেন। তার পুলিশ জনসিদ্ধ স্বাভাবিক সন্দিগ্ধ মনে একটা সন্দেহ প্রকট হয়ে উঠল। তিনি আর চুপ করে থাকতে পারলেন না। ডাক্তারবাবুর হাত ধরে সনাতনের দেহ যেখানে পড়েছিল সেইখানে এগিয়ে গেলেন। সনাতনের দেহের আবরণখানা উঠিয়ে দুজনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু এক নজরে দেখেই ঘাড় নাড়লেন। সব শেষ, সব শেষ হয়ে গেছে। হরিমোহন বাবু বললেন, যা সন্দেহ করেছিলাম। দেখা গেল অন্যদিন বিপিন ছোড়া বসানোর পর সেখানা টেনে নিত, আজ সেখানা বসানোই রয়েছে। চারিদিকে রক্ত ছড়ানো, কাপড় চোপড় মাখা। সেটা যে লাল কালি নয় তা স্পষ্ট বোঝা গেল। জায়গায় জায়গায় জমাট বাঁধা চাপ পড়ে রয়েছে। ব্যাপারটা বুঝতেই দর্শকদের মাঝে একটা হুলুস্থুলু পড়ে গেল। সিট ছেড়ে সকলে হুড়হুড় করে সনাতনের মৃতদেহের চারদিকে ভিড় করে দাঁড়ালো। হরিমোহন বাবু সার্কাস দলের মুহ্যমান লোকজনদের সাহায্যে সনাতনের দেহের চারদিকে একটা রিং গঠন করে গলা ফাটিয়ে ধমক দিয়ে কোনো রকমে লোকগুলোকে ঠেকিয়ে রাখতে লাগলেন। থানায় খবর গেল। যথাসময় পুলিশ এলো এবং এসেই রুলের গুঁতোয় ভিড় সাফ করে দিল। দর্শকদের তাঁবুর বাইরে বের করে দিয়ে দুজন লাল পাগড়ি গেটের কাছে পাহারায় রইল। কেউ না ঢুকতে পারে। কয়েকজন বিশিষ্ট ভদ্রলোক মাত্র ভেতরে রইলেন। হরিমোহন বাবু তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দিলেন। তদন্ত আর কি, সবই তো স্পষ্ট। 300-400 লোকের চোখের সামনে ঘটেছে। একটা বড় রকম সমস্যা হলো, বিপিন কোথা দিয়ে পালিয়েছে। সে শটান সাজঘরে ঢুকেছে। অনেকগুলো চোখ সাজঘরের দরজায় নিবিষ্ট ছিল। তাকে আর বার হতে দেখা যায়নি। সাজঘর থেকে বাইরে যাবার রাস্তা নেই। পিছন দিকে দরজা দিয়ে বাইরে বার হতে হলে সাজঘর থেকে বেরিয়ে আসতে হয়। জিনিসপত্র থাকে বলে চারিপাশের তাঁবুর দেওয়ালও মাটির সঙ্গে শক্ত করে খুঁটি দিয়ে বাঁধা। বিপিনের ছোট ঘরে ঢুকতে সন্দেহভঞ্জন হল। তাঁবুর কাপড় লম্বালম্বি 3-4 হাত চেরা। হরিমোহনবাবু তৎক্ষণাৎ একজন জমাদার আর 4 জন কনস্টেবল পাঠিয়ে দিলেন বিপিনের বাড়ির উদ্দেশ্যে। সেখানে যে সে নেই সে তো জানা কথা, তবু সনাতনকে যারা চিনতেন তারা আহা উহু করে দুঃখ প্রকাশ করতে লাগলেন। সনাতন আর বিপিনের বন্ধুত্বের উল্লেখ করে হরেনবাবু বললেন, হা হা, লোকটার শেষে বন্ধুর হাতে মরণ লেখা ছিল। প্রকাশবাবু বললেন, নিয়তি নিয়তি, রোজ খেলা দেখাচ্ছে, আজকেই কিনা হাত ফসকে। হরিমোহনবাবু বললেন, কিন্তু লোকটা কি সাংঘাতিক মশাই। যখন দেখলে হঠাৎ বন্ধুকে খুন করে ফেলেছে, তখন পর্যন্ত এতটুকু বিচলিত হলো না। দিব্যি লেকচার ঝেড়ে ম্যাজিক ওয়ান্ড আনবার নাম করে চম্পট দিল। ডাক্তারবাবু ঘাড় নাড়লেন। বিনোদ উকিল বললেন, সেদিন কাগজে এমনি একটা ঘটনার কথা পড়েছিলুম। 2 জন সাহেব, খুব বন্ধুত্ব, বসে বসে গল্প করছিল। একজনের হাতে ছিল একটা রিভলভার। মারি মারি করে ভয় দেখাতে দেখাতে হঠাৎ গুলি ছুটে বন্ধুর বুকে লেগে তৎক্ষণাৎ মারা গেল। রিভলভারে যে গুলি পোড়া ছিল, যার বন্দুক, সে বেচারি সেটা জানত না। বন্ধুর অবস্থা দেখেই তো সে ফিট হয়ে পড়ল। কিন্তু এই লোকটা কি মশাই, একটুও বিচলিত হলো না। যখন লাগলো
তখনই যদি জানা যেত তাহলে লোকটা হয়তো বাঁচত। কিন্তু তার ভাব ভঙ্গিতে ঘুণাক্ষরেও টের পাওয়া গেল না এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। হঠাৎ লেগে গেছে, ফাঁসি তো আর হতো না যে এত ভয়। যদি ফিকির করে না পালিয়ে তৎক্ষণাৎ বলতো ডাক্তারবাবু তো উপস্থিত ছিলেনই, বাঁচানোও হয়তো যেত। ডাক্তারবাবু ঘাড় নাড়লেন। ব্যাপারটা যে আকস্মিক দুর্ঘটনা সেই বিষয়ে কারুর সন্দেহ ছিল না। তাই নিয়তির ঘাড়ে সব দোষ চাপিয়ে সবাই দুঃখ প্রকাশ করতে লাগলেন। নিয়তি বোধহয় একটু হাসলেন, কারণ অতি অল্পক্ষণের মধ্যে এমনি একটা খবর পাওয়া গেল যা শুনে সকলের মত তো বদলে গেলই, অধিকন্তু সমস্ত ব্যাপারটার নতুন রকম একটা অর্থ খুঁজে পাওয়া গেল। নিয়তি দেবী সসম্মানে রেহাই পেলেন। বিপিনের খোঁজে যেসব পুলিশ বিপিনের বাড়ি গিয়েছিল তারা সেখানে বিপিনের বদলে আবিষ্কার করল সরলার রক্তাক্ত মৃতদেহ। দুটো ব্যাপার সকলের মনে এক সূত্রে গ্রথিত হল। সবার মনে পড়ল বিপিনের 5 বৎসর অজ্ঞাতবাস এবং অনপগত যৌবনা সরলার সনাতনের গৃহে নিঃসঙ্গ কাল কাটানো। ঘি আর আগুনের উপমাটা সকলের বারবার মনে পড়তে লাগল। বিনোদ উকিল কতক্ষণ হাঁ করে থেকে বললেন, কিন্তু লোকটা কি গুয়ার? হুফ। ডাক্তারবাবু ঘাড় নাড়লেন। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প ম্যাজিক। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।